সত্যি কথা বলতে সালমান খানের আইডল হচ্ছে আমি। একজন ভালো হাজবেন্ড, মেয়েদেরকে নিয়ে অনেক গবেষণা করেন আমাদের সবার প্রিয় হেদায়েতুল্লাহ তুর্কি ভাই। হেদায়েত রাখা হয়েছে এই কারণে আমাকে দেখে যাতে মানুষ হেদায়েত হয়। আমি যদি ভুল না করি, জায়েদ খান যদি এই ভিডিওটা দেখে তাহলে সে টেনশনে পড়ে যাবে। ছোটবেলায় যখন খেলাধুলা করে নিজের মহল্লায় ফিরতাম, সবাই বলতো বাঘের বাচ্চা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন, যেখান থেকে ভিডিওটি প্লে করেছেন, আপনাদের প্রত্যেকের হৃদয়ের রাজধানী থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি ইমরান হোসেন আকাশ। আপনারা দেখছেন প্রতিদিনের সংবাদ আয়োজিত রম্য অনুষ্ঠান কমেডি লাইভ। চমৎকার একজন ব্যক্তিকে নিয়ে এসেছি, তিনি নানা গুণে গুণান্বিত। তার প্রশংসা যদি করতে চাই তাহলে পুরো অনুষ্ঠানটি তার প্রশংসাই করতে হবে, তাহলে আর আলোচনা কিছু হবে না। তবে তার সম্পর্কে একটু বলতে চাই, তিনি একাধারে একজন লেখক, গবেষক, এরপরে হচ্ছে কলামিস্ট, স্ট্যান্ড আপ কমেডিয়ান, একজন চাকরিজীবী, একজন ভালো হাজবেন্ড, মেয়েদেরকে নিয়ে অনেক গবেষণা করেন আমাদের সবার প্রিয় হেদায়েতুল্লাহ তুর্কি ভাই। তবে আপনাকে একটা কথা বলতেছি, আপনার আজকের লুকিংটা হচ্ছে একদম জায়েদ খান প্রো ম্যাক্স। আমি যদি ভুল না করি, জায়েদ খান যদি এই ভিডিওটা দেখে তাহলে সে টেনশনে পড়ে যাবে যে জায়েদ খানই হয়তো বা সরাসরি এখানে বসে আছে। তো আপনার এই ড্রেসের কারণটা কি আসলে? কেন আপনি জায়েদ খানকে কপি করছেন, নাকি জায়েদ খান আপনাকে কপি করতেছে? বিষয়টা হচ্ছে জায়েদ খান কপি করে, উনি অনেক প্রোগ্রামে বলেছেন ওনার প্রিয় অভিনয় শিল্পী বলেন বা ওনার আইডল বলেন সালমান খান। আচ্ছা, আর সত্যি কথা বলতে সালমান খানের আইডল হচ্ছে আমি। সালমান খানের আইডল আপনি? হ্যাঁ হ্যাঁ। এই দর্শক বুঝতে পারছেন, আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে বসেছি যিনি সালমান খানের আইডল, বুঝতেই পারছেন। হ্যাঁ, আমার এই ড্রেস দেখে সালমান খান ড্রেস তৈরি করেছিলেন, বিভিন্ন ফিল্মে দেখছেন। সালমান খানেরটা দেখে আমাদের জায়েদ খান করেছেন। আচ্ছা, যাই হোক প্রিয় দর্শক, আমরা একটু ছোটবেলা থেকে আসতে চাই। হেদায়েতুল্লাহ তুর্কি ভাই, আপনি একদম ছোটবেলা কোথায় কেটেছে, পড়াশোনা কোথায় করেছেন, কেমন স্টুডেন্ট ছিলেন, আমরা একটু জানতে চাই। ছোটবেলায় কোথায় কেটেছে বললে এই মুহূর্তে তো আমার প্যান্ট শার্ট পরা দেখাতে পারছি না। ছোটবেলা আমার অনেক জায়গায় কাটছে। আমার পায়ে কাটা আছে, হাতে কাটা আছে, আর অন্যান্য জায়গা কাটছে, অনেকেই কাটছে। মানে আমরা ওই কাটা না, মানে কেটেছে বলতে আপনি কোথায় থেকেছেন নাকি বড় হয়েছে নাকি সেটা? ছোটবেলায় হচ্ছে আমার বেশিরভাগ সময় হচ্ছে আমার জন্ম হচ্ছে রান্নাঘরে। আমি তো গ্রামের মানুষ। আমার যখন জন্ম হয় তখন হসপিটাল ছিল না, বা তখন আমাদের মা চাষিদের সন্তান হতো সাধারণত গোয়ালঘর বা রান্নাঘরে। আমি এদিক দিয়ে একটু সৌভাগ্য যে গোয়ালঘরে হলে হয়তো আমার গরুর মতো আচরণ হতো, কিন্তু আমার জন্মটা রান্নাঘরে হয়েছে। এই কারণে যে আমার খাদক টাইপের। আর যদি লেখাপড়ার কথা বলেন, আমি খুব ভালো ছাত্র ছিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার জন্যই অনেক শিক্ষক তাদের চাকরিটা বাঁচায় রাখতে পারে আপনার জন্যই। হ্যাঁ, কারণ আমি 6টি প্রাইমারি স্কুল পড়েছি। কারণ 5টা ক্লাস পড়তে 6টা প্রাইমারি পড়ছি। কারণ আমরা গ্রামের দেখবেন এখনো আছে মফস্বলে, যে একটা স্কুলের স্টুডেন্টদেরকে যখন ভিজিটররা যান বা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার যান, তখন বাইরের স্কুল থেকে কিন্তু হায়ার করে আনতে হয়। কিন্তু আমাকে দিয়ে একটা সুবিধা ছিল যে আমি 6টা স্কুলে পড়ছি। কিভাবে কি বুঝলাম না। মানে প্রিয় দর্শক, আপনাদের নিশ্চিত জানতে ইচ্ছে করছে যে প্রাইমারি পড়তে গিয়ে একটা লোক 6টা স্কুল পরিবর্তন কিভাবে সম্ভব? পরিবর্তন সম্ভব হয়েছে এই কারণেই, কারণ আমি খুব ভালো ছাত্র ছিলাম আমার কাছে মনে হয়েছে, কিন্তু স্যারেদের কাছে মনে হয়েছে একে দিয়ে কিছু হবে না। আচ্ছা, আমাকে স্কুল থেকে বের করে দিত। কিন্তু আপনার কেন মনে হলো আপনি ভালো ছাত্র? ভালো ছাত্র ছিলাম এই কারণেই, কারণ আমি লেখাপড়ায় খুবই ভালো ছিলাম। আমার নিজের কাছে মনে হতো, যেমন আমাদের সময় তো ইংলিশ মিডিয়াম ছিল না, আমি মিডিয়াম ইংলিশের ছাত্র ছিলাম। মিডিয়াম ইংলিশের ছাত্র? হ্যাঁ, মিডিয়াম ইংলিশ মানে হচ্ছে কোনো রকম টেনে টুনে আর কি ইংলিশে পাশ করতাম। আচ্ছা, এই মিডিয়াম ইংলিশের ছাত্র ছিলাম। তারপর হচ্ছে অঙ্কে খুব খারাপ করতাম এরকম না। আচ্ছা, বিশেষ করে ছোটবেলায় যে অঙ্কগুলো আমি প্র্যাকটিক্যালি করেছি, স্যারেদের এটা খুব একটা পছন্দ হয়নি। যেমন স্যারেদের আমাদেরকে অঙ্ক পড়াতেন বা করাতেন, বাসবে বানর উপরে উঠলো, আবার নামলো, 3 ফিট উঠলো, 2 ফিট নামলো। এটা স্যারেরা যখন আমাদেরকে ক্লাসে করাতেন, আমি একটু প্র্যাকটিক্যালি এটা করতাম। বান্দর তো আর পাইতাম না। আচ্ছা, তখন ওই বাসে নিজেই তেল মাখায় উপরে উঠতাম আর নামতাম। অন্যান্য আমার যারা সহকর্মী বলি বা আমার সহপাঠী ছিলেন, তারা তো এসে আমার বিরুদ্ধে কমপ্লেন দিতেন। ওই যে আমাদের দেশে আছে না, ভালো কাজ করা সহ্য হয় না, পরে স্কুল থেকে আমাকে বের করে দিতেন। এই জন্য আমি আবার ওই যে যেমন আমাদের ধর্মেই আছে, ধর্মীয় কথাই বলি যে জ্ঞান অর্জনের জন্য সুদূর চীন পর্যন্ত যাইতে হবে। আমি আমার জ্ঞান অর্জন বা আমার জ্ঞান চর্চা অব্যাহত রাখার জন্য আমি 6টি স্কুল পর্যন্ত গিয়েছি। প্রিয় দর্শক, আপনারা যারা দেখছেন, আমি জানি না আপনারা এরকম কয়জন প্রাইমারি থাকা অবস্থায় কয়টা স্কুলে গিয়েছেন। আপনাদের যদি কোনো বন্ধু থাকে যে তারাও এরকম 5-6টা প্রাইমারি স্কুল পরিবর্তন করেছেন, তো আমি যতটুকু জানি স্টুডেন্ট হিসেবে আপনি ভালোই ছিলেন, আপনার রোল নাম্বার 1 ছিল, কথা কি সত্য? হ্যাঁ, 1 ছিল, এটা সত্য। 1-এর নিচে যদি কিছু থাকতো 0, মানে এটা আমাদের দেশে এখনো প্রচলন নাই, তাহলে মনে হয় 0টাও আমি পাইতাম।
মানে এটা কেন পাওয়ার মানে সম্ভাবনা কেন জাগছিল আপনার? না, সম্ভাবনা ছিল এরকম, যারা বিশেষ করে আমরা মফস্বলে পড়ছি, মফস্বলে পড়ার কিন্তু একটা সুবিধা আছে, যারা একটু ভালো বংশীয় ঘরের ছেলে পেলে, বংশীয় বলতে গ্রামে ওই সৈয়দ বংশ, মোল্লা বংশ, খান বংশ, এই বংশ না। আপনার কোন বংশ? আমি হচ্ছে সাধারণত পশু বংশ। পশু বংশ কেমন? পশু বংশটা হচ্ছে এই কারণেই, ওই লেখাপড়ার কথা যেটা বলছিলাম যে কেন মনে হলো, কারণ আমাদের মফস্বলে যারা বংশীয় ঘরের ছেলে পেলে, মানে যাদের লাঠি টাটি বেশি আছে বংশে, ভাই ব্রাদার বেশি আছে, একটু মারামারি করতে পারে, স্যারেরা কেন জানি ওদেরকে ওই প্রথম দিকে রোল নাম্বারটা দিয়ে দিতেন, পরীক্ষা দিক বা না দিক। তো আমি একটু বড় বংশের ছেলে, আমাদের অনেক লাঠি ছোটা ছিল, মারামারি করতেন ছোটবেলা থেকেই, এমন বুঝাচ্ছেন আর কি। হ্যাঁ হ্যাঁ, এই কারণে স্যারেরা কেন জানি আমার রোল 1 দিতেন। আমাকে প্রথম হচ্ছে আমার রোল 1 দিয়ে ডাকা শুরু করতেন, যেমন দেখেন না 1-এর ক খ, আমার রোল প্রথম ডাকতো 1, এরপর আবার 1-এর ক থেকে 2, 3 এরকম শুরু করতো আর কি। বংশের কথা বললেন যে পশু বংশ কেন, আমি ছোটবেলায় খুব ভালো খেলাধুলা করতাম। কি খেলতেন? সব ধরনের খেলায়, সেটা বৈধ হোক অবৈধ হোক। অবৈধ মানে হচ্ছে তাস, ক্যাসিনো, এইটা বোঝাচ্ছি, অন্য কিছু না। আর বৈধ খেলা তো আছেই। তা ছোটবেলায় যখন খেলাধুলা করে নিজের মহল্লায় ফিরতাম, সবাই বলতো বাঘের বাচ্চা। আবার যখন মারামারি করে ফিরতাম, সবাই বলতো সিংহের বাচ্চা। আবার ওই গার্লস কলেজের মেয়েদের পিছনে যখন ঘুরঘুর করতাম, সবাই করতো ইন্দুরের বাচ্চা। আচ্ছা আচ্ছা। আর এই যে সারাদিন খাটাখাটনি করে যখন বাসায় ফিরতাম, বউ খুলে বলতো, দরজা খুলে বলতো গাধার বাচ্চা। এই হিসাব করে দেখলাম দিন শেষে ওই পশু বংশেরই মানুষ আমি। আচ্ছা আচ্ছা। প্রিয় দর্শক, আপনারা এরকম কেউ আছেন কিনা যে পশু বংশের? তাহলে তাদেরকে মেনশন করে খুব দ্রুত নিয়ে আসেন, কারণ চমৎকার একজন ব্যক্তি আমাদের সাথে আছেন যিনি নাম দিয়েছেন হেদায়েতুল্লাহ তুর্কি। কেন তুর্কি সেটা আমরা একটু জানতে চাই। কেন তুর্কি? বিষয়টা হচ্ছে, আমার যখন জন্ম সালটা তো সাধারণত অভিনেতাদের বলতে নাই, কারণ অভিনেতার নারী প্রায় কাছাকাছি, কারণ তারাও মেকআপ করেন, আমরাও মেকআপ করি, তারাও সাজসজ্জা করেন, আমরাও সাজসজ্জা করি, এই জন্য আমাদের বয়সটা লুকায় রাখতে হয়। আমার যখন জন্ম হয়, আমার জন্ম হওয়ার পর হচ্ছে আমার দাদা বাড়ি এবং নানা বাড়ির একটু ঝামেলা হলো। আমাদের ওই সময় আমার যখন জন্ম বা আমাদের সমবয়সী, তখন হচ্ছে বিভিন্ন দেশের নাম রাখা হতো। ইরান, আচ্ছা, এরকম দেখবেন অনেক দেশের নামে সাধারণত নাম থাকতো, মেয়েদের নাম থাকতো ফ্যান্সি বা ফ্রান্স, এই টাইপের নাম থাকতো। তা আমার জন্মের পর আমার দাদা বাড়ির লোক একটু ধর্মভীরু, আমার দাদা হাজী সাহেব ছিলেন, আমার বাবা মাওলানা, সব মিলে তারা চিন্তা করছিলেন যে মধ্যপ্রাচ্যের কোনো দেশের নাম রাখলে মনে হয় সওয়াব হবে। আবার আমার নানা বাড়ির লোকজন তারা একটু মডার্ন টাইপের, তারা মনে করছে কোনো ইউরোপ আমেরিকার নাম রাখলে এটা ভবিষ্যতে ইউরোপ আমেরিকা যাওয়ার জন্য বা বিখ্যাত কোনো লোক হয়ে গেলে ইতিহাসে যখন তাদের নাম, আমার নামটা থাকবে, ধরেন প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের পাশে আমার ওরকম একটা ইংলিশ নাম হলে ভালো লাগবে আর কি। ওই মানের জন্য চিন্তা করে এখন এই নাম নিয়ে ঝামেলা হলো। আমার দাদা বাড়ির লোকজন চাচ্ছে আরব কান্ট্রির নাম হোক সওয়াবের আশায়, আর আমার নানা বাড়ির লোকজন চাচ্ছে যে ইউরোপ আমেরিকার নাম হোক। পরে এটা নিয়ে অনেক ঝামেলা হলো, এটা নিয়ে দুই পরিবারের অনেক দ্বন্দ্ব, অনেক মন কষাকষি। পরে আমাদের এলাকার চেয়ারম্যান, মেম্বার, এমপি সবাই বসে একটা সিদ্ধান্ত নিল যে এমন একটা নাম রাখা হোক যেটা ইউরোপ, মধ্যপ্রাচ্য, এশিয়া সবগুলো কভার করে। পৃথিবীতে এরকম একটি দেশই আছে, সেটা হচ্ছে তুর্কি। তাহলে এটা হচ্ছে সবাইকে খুশি করার জন্য আমার এই তুর্কি নামটা রাখা। আর এই জন্য আপনাকে যাতে আল্লাহ হেদায়েতও দেয়, এই জন্য হেদায়েতটা নিয়ে নিয়েছেন। না, হেদায়েত আমাকে দেয় এই জন্য হেদায়েত না, আমার নাম হচ্ছে হেদায়েত রাখা হয়েছে এই কারণে আমাকে দেখে যাতে মানুষ হেদায়েত হয়। আচ্ছা, আপনাকে দেখে মানুষ হেদায়েত হয়, এটা একটা ভালো জায়গায় গিয়েছেন। আমি কয়েকদিন ধরে আপনার ফেসবুক পেজ ফলো করে দেখলাম যে হেদায়েত যে হব, এই হেদায়েত হওয়ার জন্য আপনি অনেকগুলো মেয়েকে নিয়ে হেদায়েত দিচ্ছেন। তো এই হেদায়েত যে মেয়েদেরকে নিয়ে হেদায়েত দিচ্ছেন, এটা আবার কেমন? না না, এই আপনি যে কথা বললেন এইখানে কিন্তু আমি দ্বিমত। আচ্ছা, আমি মেয়েদেরকে নিয়ে এটা বলা ঠিক না, আমি সুন্দরীদেরকে নিয়ে কাজ করছি। আচ্ছা আচ্ছা, মেয়ে এবং সুন্দরী এটার ভিতরে কিন্তু সুন্দরীকে নিয়ে আপনি কি কাজ করেন? আমি সুন্দরীদের নিয়ে এখন যে কাজ করছি সেটা হচ্ছে বাংলাদেশের একটি রিয়েলিটি শো, এবং এই রিয়েলিটি শোটা হচ্ছে বাংলাদেশে প্রথম। এই কারণে বলছি, আমরা এই রিয়েলিটি শোটা হচ্ছে নারীদের নিয়ে। 16 থেকে 45 বছর বয়স পর্যন্ত যে কোনো নারী অংশগ্রহণ করতে পারবেন। তিনি হতে পারেন বিবাহিত, অবিবাহিত, ডিভোর্সি, সিঙ্গেল মাদার, মানে নারী তিনি যদি প্রমাণ করতে পারেন তিনি নারী এবং তার বয়স 16 থেকে 45, এবং তিনি যদি মনে করেন যে তার ভিতর সৌন্দর্য আছে, যে কেউ অংশগ্রহণ করতে পারে। প্রিয় দর্শক, আপনারা বুঝতেই পারছেন নারী নিয়ে যেহেতু কারবার হচ্ছে, এখানে অনেক কিছু আছে। আচ্ছা, নারীরা কি আপনার পিছনে ঘুরেন আর আপনি নারীদের পিছনে ঘুরেন? দেখুন, এইটা নিয়ে অনেক ব্যাখ্যা, বক্তব্য, অনেক কিছুই আছে। যেমন সূর্য পৃথিবীর চারিদিকে ঘোরে নাকি পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, বিজ্ঞানীরা আজও একমত হতে পারেনি। ধর্মীয় মতে মনে হচ্ছে একটা, বৈজ্ঞানিক মতে হচ্ছে একটা। যেমন আমি যদি, আপনার কাছে এরকম মনে হতে পারে যে নারীরা আমার পিছনে ঘুরে, আবার আরেকজনের কাছে মনে হতে পারে যে আমি নারীদের পিছনে ঘুরি। মূল বিষয়টা হচ্ছে আমি সূর্যের মতো, আমি
সূর্য যখন পৃথিবীর পিছনে ঘুরছে বা পৃথিবী সূর্যের পিছনে ঘুরছে এটা বিষয় না, বিষয়টা তো সূর্য আলো ছড়াচ্ছে, এই আলোর জন্য সবাই ঘুরছে। তা ওইভাবে বলা যায় আমি অনেকটা সূর্যর মতো। এখন আমি নারীর পিছনে ঘুরছি নাকি নারী আমার পিছনে ঘুরছে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে সবাই সবার পিছনে ঘুরছি, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। গত 2 দিন কাকে নিয়ে কোথায় ঘুরলেন? প্রথম হচ্ছে নিজের বউকে নিয়ে ঘুরেছি, আপন বউ। হ্যাঁ, তারপরে হচ্ছে অন্যের বউকে নিয়েও ঘুরেছি। মানে নিজের বউকে নিয়ে ঘুরেছেন, অন্য বউকে নিয়ে ঘুরেছেন? অন্যের বউ বলতে হচ্ছে আরে বাপ, অন্যের বউ কি আমার আত্মীয় স্বজন হয় না, রিলেটিভ। নিজের বউকে নিয়ে ঘুরবো, বন্ধুদেরকে নিয়ে ঘুরবো, বন্ধুরা তাদের বউকে নিয়ে ঘুরবে, মামাকে নিয়ে ঘুরবো, মামার সাথে মামিকে নিবে, নানাকে আমি সাথে নিব, নানা নানিকে নিবে, মানে সবকিছু মিলে যে শুধু আমার বউকে না, মানে অন্যান্য যারা ছিলেন আত্মীয় স্বজন তারা তাদের বউকে নিয়েছিলেন। আচ্ছা, আর আপনি অন্যদের বউকে সাপোর্ট দিয়েছিলেন। অনেকগুলো গুণান্বিত সে, একাধারে লেখক, কবি, তারপরে হচ্ছে উপস্থাপক, স্ক্রিপ্ট রাইটার, স্ট্যান্ড আপ কমেডিয়ান, তারপর হচ্ছে একটা চাকরি করেন, একটা ইউনিভার্সিটিতে আছেন, খুব ভালো একটা দায়িত্ব পালন করছেন। যদি না ভুল করি তিনি জগন্নাথ ইউনিভার্সিটি আছেন এবং ডেপুটি রেজিস্ট্রার হিসেবে আছেন। তো এই এত কিছু করার সময় আপনি কোথায় পান আসলে? বিষয়টা হচ্ছে কি, আপনাকে সময়টা বড় করতে হবে এবং সময়টা মেনটেন করতে হবে। যেমন আপনি সময় কিভাবে মেনটেন করেন? ঘড়ি দেখে। আপনার কয়টা ঘড়ি? আমার তো একটা ঘড়ি। এই দেখেন, মানুষ যখন অলস টাইপের মানুষ ছিলেন তখন কিন্তু মানুষরা হচ্ছে সূর্য ঘড়ি ইউজ করতেন। তারপর ঢাকা সিটিতে যখন বাংলাদেশ স্বাধীন হলো মাত্র, তখন সিটি কর্পোরেশন একটা ঘড়ি দেখে সবাই মেনটেন করতেন। এরপর মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হওয়ার কারণে সবাই ঘড়ি কিনে মেনটেন করতেন। আমি দেখেন যে আমি এতটা সময় মেনটেন করি, আমার সময় এতটা বড় যে আমি আঙ্গুলেও কিন্তু এখন ঘড়ি পরি। এই ঘড়িটা ডিস্টার্ব করতে পারে, হঠাৎ করে আমি এটা মেনটেন করতে পারলাম না। জন্যই এখন দুনিয়াটা হচ্ছে ছোট হয়ে আসছে, হাতের মতোই। আমি কিন্তু এখন হাতের আঙ্গুলেও ঘড়ি পরি। মোট কথা হচ্ছে আমার সময়টা বড় এবং আমি টাইমটা মেনটেন করে সবকিছু করতে পারি। মানে আপনি সময়টাকে বড় করে দিয়েছেন। বললেন না আমার কবিতার একটা প্রমাণ, আমি কিন্তু ভালো লেখি। একটা কবিতা শোনাই, আমার স্বরচিত। প্রিয় দর্শক, আমরা কোন জিনিসটা বড় করেছেন সেটা জানবো, তবে একটা কবিতা শুনে আসুন। কবিতাটা শুনি। আমার স্বরচিত কবিতা, যদিও এটার কপিরাইট এখনো করা হয়নি, তারপরেও বলি। ছোট্ট আমি ছোট্ট অতি, ছোট্ট আমি ছোট্ট অতি, ছোট্ট আমার মন, তাই বলে ভাববেন না ছোট্ট আমার ফোন। হ্যাঁ, যদি বলি আমার ক্যারিয়ারের কথা, যদি আমি বলি আমার ক্যারিয়ার অনেক বড় করেছি। আগে স্ট্যান্ড আপ কমেডি করতাম, বসার জায়গা দিত না কেউ, দাঁড়ায় দাঁড়ায় কমেডি করতে হতো। খুব অসহায় ছিলাম স্ট্যান্ড আপ কমেডিয়ান যখন ছিলাম। এই যে সেইখান থেকে এখন আমি স্ট্যান্ড আপ কমেডিয়ান থেকে এই যে মানে সিটিং কমেডিয়ান হয়ে গেলাম। এখন এইটা ক্যারিয়ারটা বড় করা, যে দাঁড়ানো থেকে বসা পর্যন্ত চলে আসছে। তো হেদায়েতুল্লাহ তুর্কি ভাই একজন বাবা ভক্ত, তিনি বাবাকে অনেক ভালোবাসেন। তার বাবা বাসায় না আসলে ঘুমায় না, আমরা একটা গল্প শুনেছিলাম। তো আসলে এই ঘটনাগুলো কেন? আমি গ্রামেরই ছেলে, আমরা যারা গ্রামের ছেলে থাকি সাধারণত আমরা মা এবং বাবার খুব ভক্ত থাকি। কারণ হচ্ছে মায়ের ভক্ত থাকতাম এই কারণ খাবারের দায়িত্ব থাকতেন মা, এই জন্য মায়ের পিছপিছি ঘুরঘুর করতাম। আর বাবার ভক্ত ছিলাম এই কারণে আমি খুব দরিদ্র পরিবারের সন্তান ছিলাম। আমার পোশাক আশাক যদি আগে দেখতেন, আমি কেমন দরিদ্র পরিবারের সন্তান ছিলাম তার একটা ব্যাখ্যা দেই। যেমন ছোটবেলায় কিন্তু অনেকের অনেক কিছু শখ থাকে না, ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, পাইলট হবে। আমার ছোটবেলায় হওয়ার শখ ছিল টেইলার্স মাস্টার। টেইলার্স মাস্টার হওয়া কি আপনার এম ছিল? হ্যাঁ, দুইটা কারণে। সেটা আমার পারিবারিক কারণেই আমি বলতে পারি, দারিদ্রতার কারণে। হচ্ছে আমার ছোটবেলায় একটা রোগ ছিল, আমি সবসময় ওই আঙ্গুল চুষতাম আর কি, মানে মুখে সবসময় আঙ্গুল দিয়ে হাঁটতাম। আমার পরিবারের এই পরিমাণ সামর্থ্য বা টাকা পয়সা ছিল না যে আমাকে নিয়ে কোনো ডাক্তার বা কবিরাজ দেখাবেন। তখন আমার মনে হচ্ছে একবার এক টেইলার্স মাস্টারের কাছে নিয়ে গেলেন ঈদের সময়। তখন ঈদেই শুধু আমাদের ড্রেস বানায় দেওয়া হতো। তখন টেইলার্স মাস্টার হচ্ছে আমার প্যান্ট থেকে 6 ইঞ্চি ঢিলা প্যান্ট তৈরি করলেন। এরপর থেকে আর আঙ্গুল ছোড়ার সময় পাইতাম না, ওই প্যান্ট ধরে হাঁটতাম আর কি। তা এই কারণে বললাম যে আমরা কি দরিদ্র পরিবার থেকে আসছি সেটা বোঝাই। যেমন আমার বাবা চাকরি করেন, উনি একজন প্রিন্সিপাল ছিলেন, হ্যাঁ রিটায়ার্ড করছেন 17 সালে। আমার বাবা বাসায় না ফেরা পর্যন্ত আমরা 4 ভাই বোন আমরা কেউই ঘুমাতাম না। কারণ আমরা আমাদের বাসায় যে মশারি ছিল, এই মশারির যে টানাতে হয় চারপাশে যে টানাবো, এই রশিটা ছিল না। এত কিছু করার ফাঁকে আপনি ইউনিভার্সিটি তো আছেন, এই যে উল্টাপাল্টা কাজগুলো করছেন আর কি, আপনার ইউনিভার্সিটির সমস্যা হয় না? না, বিষয়টা হচ্ছে দেখেন, ওই যে বললেন না আমরা হচ্ছে সমাজের দর্পণ। তার সমাজের দর্পণটা হচ্ছে, দর্পণ মানে কি? আয়না। আপনি যদি একটি 10 টাকার আয়না কিনেন, আপনার চেহারাটা অনেকটাই বানরের কাছাকাছির মতো দেখা যাবে। আপনি যদি 50 টাকার আয়না কেনেন বা 50 টাকা দিয়ে যদি নাপিতের ঘরে শেভ করতে যান, তখন আপনার চেহারাটা মোটামুটি একটা মানুষের মতো লাগবে। আপনি যদি 5000 টাকার একটা আয়না কেনেন, আপনাকে জাহেদ খানের মতো লাগবে। আর আপনি যদি ধরেন 5 লাখ টাকার একটা আয়না কেনেন, আমার মতো আপনাকে দেখতে লাগবে।
এই দর্পণটাই হচ্ছে বিষয়, এইটাই কে কিভাবে দেখলো। আমি ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার হিসেবে আছি জগন্নাথ ইউনিভার্সিটিতে, আমার সহকর্মীরা বলেন, আমার সিনিয়র স্যারেরা বলেন, তাদের একটি সাপোর্ট তো আমার প্রতি আছেই। আবার যে সবাই পছন্দ করে আমাকে তাও না, আমার বিপক্ষে লোকও আছে, কিন্তু দিন শেষে তারা চিন্তা করে যে আমি তো তাদেরই সন্তান, তাদেরই কলিগ, তাদেরই ভাই, যাই কিছু করি না কেন দিন শেষে মেনে নেয়। কারণ এত চমৎকার আয়নাওয়ালা যুক্ত লাক্সারিয়াস জায়েদ খান মার্কার শার্ট পরে এসেছেন। না, এটা জায়েদ খান মার্কা না, এটা সালমান খানের উস্তাদের। ও, সালমান খানের উস্তাদের। না, আমরা আবার জায়েদ খানের দিকে যাচ্ছি, কারণ বাংলাদেশে একমাত্র স্টার সুপারস্টার জায়েদ খানই আছেন। তিনি অনেকগুলো কাজ করেন, তার ঘড়ির অনেক বিজ্ঞাপন আছে, তার মোবাইল ফেলে দেওয়ার বিজ্ঞাপন আছে, তার ডিগবাজির বিজ্ঞাপন আছে। আপনার লাস্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনার কোনো ডিগবাজি আসবে কিনা সামনে? দেখুন, ডিগবাজির কথা যখন বললেন, ডিগবাজি দিয়ে যে এদেশে শুধু জায়েদ খানই স্টার সুপারস্টার হয়েছেন এরকম না, এদেশে অনেক রাজনীতিবিদ ডিগবাজি দিয়েছেন, সারা জীবন এক দল করেছেন, এক আদর্শের কথা বলেছেন, দলীয় মনোনয়ন পাননি, উনি বিরোধী দলে যায় যোগদান করেছেন, এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, প্রধানমন্ত্রী পর্যন্ত এদেশে ডিগবাজি দিয়ে হয়েছেন, এই রেকর্ড আছে। আবার অনেক প্রেমিক ডিগবাজি দিয়ে নিজের প্রেমিকাকে রেখে অন্য কাউকে বিয়ে করেছেন, যদি সঠিক সময় সঠিক ডিগবাজি দেওয়া যায়। প্রিয় দর্শক, আসলে ডিগবাজি লাইফে দরকার আছে, বাট ডিগবাজি দেওয়ার আগে একটু দেখতে হবে কোনটা চান্স আর কোনটা চেঞ্জ, কোনটা চান্সের জন্য ডিগবাজি, কোনটা চেঞ্জের জন্য ডিগবাজি। এটা বুঝতে পারলে জীবনটা সুন্দর, সার্থক ও সাফল্য মণ্ডিত হবে। শেষ করার আগে একটু কথা বলি, বিষয়টা হচ্ছে আপনি যেহেতু উপস্থাপক, আপনাকে কিন্তু সকল দিকে নজর রাখতে হবে। আচ্ছা, আপনি কিন্তু আমার দিকে পুরোপুরি নজর রাখেননি। আমি যে একটা নতুন জুতা কিনে আনলাম, এই জুতা সম্পর্কে কোনো কথাই বললেন না। মানে আপনি জুতা কত দিয়ে নিলেন? না, এইটা আসলে জুতা হচ্ছে, জুতার কথা যদি বলি, আমাদের জায়েদ খান মাইন্ড করতে পারেন, তার তো সবকিছু রয়্যাল মালাবার, রোলেক্স এই টাইপের থাকে। তবে আমার জুতাটা রয়্যাল মালাবারের না থেকে নেওয়া না, এটা হচ্ছে রয়্যাল গলি থেকে নেওয়া। রয়্যাল গলি? রয়্যাল গলি কোনটা? ওই রয়্যাল হোটেলের পাশে একটা গলি আছে, ওইখান থেকে নেওয়া। আচ্ছা আচ্ছা, হাজি মার্কেট জুতা? না, আমরা কারো নাম মেনশন না, হাজি মার্কেট বলতে ওই যে হাজির মধ্যে রাখি আর কি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে তো, ওইখান থেকে। আচ্ছা আচ্ছা, হাজি মার্কেটের রয়্যাল গলি, যেখান থেকে এই জুতাটা কিনেছেন। ভালো, কত টাকা দিয়ে নিয়েছিলেন জুতো জোড়া? আসলে হচ্ছে টাকাটা এখনো পরিশোধ করা হয়নি। অন্যরকম এক অতিথি, অন্যরকমের লেভেলের তারা জোকস দিলেন, আমাদেরকে আনন্দ দিলেন। আমরা এই আনন্দ কন্টিনিউ চালাতে চাই। যদি আপনারা আমাদের সাথে থেকে আমাদেরকে সাপোর্ট করেন, অবশ্যই এর জন্য আমাদের পেজটিকে লাইক করতে হবে, ফলো করতে হবে, ভিডিওগুলোকে শেয়ার করে অন্যদেরকে জানিয়ে দিতে হবে। আমরা ছিলাম প্রতিদিনের সংবাদ আয়োজিত রম্য অনুষ্ঠান নিয়ে, কমেডি লাইফ নিয়ে। আমি ছিলাম ইমরান হোসেন আকাশ, আমার সাথে ছিলেন আজকে হেদায়েতুল্লাহ তুর্কি। আল্লাহ তাদেরকে আরো হেদায়েত দিক, আরো ভালো জায়গায় নিয়ে যাক, সেই প্রত্যাশা রাখছি। যাওয়ার আগে আমরা হেদায়েত ভাইয়ের চমৎকার একটা গান শুনতে চাই। হেদায়েত ভাই চমৎকার গান করেন, গানটা শুনতে শুনতে বিদায় নেব। আমি আগে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম। আমি একটা গান করব। আসলে আমি গানের খুব বিখ্যাত শিল্পী ছিলাম, আমার অনেক প্রতিভা ছিল। আমি গানের একটু কথা বলি, তা না হলে বুঝবেন আমি কত বড় মাপের শিল্পী ছিলাম। আমি একবার চিটাগাং একটা বড় শো করতে গেছিলাম, রুনা লায়লা ম্যাম, তারপর হচ্ছে শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর, উনি মারা গেছেন, তারপর হচ্ছে মারা গেছেন আমাদের মাইকেল জ্যাকসন, সবাই আমরা একই মঞ্চে গান করতে গেছিলাম। হ্যাঁ, এবং এই গান শোনার পর আমি যখন এদের অন্যান্য শিল্পীরা যখন গান করলেন, কাউকে কোনো বকশিস দেওয়া হয়েছিল না। আমার মনে আছে আমি যখন একের পর এক গান গাচ্ছিলাম, 50,000 থেকে শুরু হলো, 5 লাখ পর্যন্ত আমাকে বকশিস দেওয়া হলো। আমি যখন মঞ্চ থেকে নেমে এসে আয়োজকদের জড়িয়ে ধরে বললাম যে ভাই আমার গান এত ভালো হয়েছে, এত টাকা বকশিস দিলেন, তখন তারা বললো যে না ভাই, বিষয়টা হচ্ছে আপনাকে এত টাকা আমরা বকশিস দিয়েছি যাতে আপনি তাড়াতাড়ি মঞ্চ থেকে নেমে আসেন। যেখানে কনসার্টে প্রবেশ করা ফ্রি, কিন্তু বের হওয়ার সময় 3000 টাকা টিকিট কাটতে হয়। তো ওইরকম একজন শিল্পী হচ্ছে। আচ্ছা, তাহলে আমি আমার গানটা শুরু করি। সেটা হচ্ছে, আমি মাগুরা বাড়ি আমার, মাগুরা সরকারি কলেজে পড়তাম। আমাদের শুক্রবার আর সোমবারে আমরা হোস্টেলে থাকতাম যারা, এই খাবার নিয়ে আমরা অনেক সময় খাবার দিতে দেরি হতো, আগে ক্লাসে চলে যেতাম, তখন একটা গান গাইতাম, এই গানটা গান গাই। সোমবার আর শুক্রবারটা, সোমবার আর শুক্রবারটা বাজবে যখন 8:30, ক্লাসে বৈশা ভাবি কখন খাবো পরোটা, কখন খাবো পরোটা, পরোটা ভালো লাগে না রে, ধরে পিঠে বাবুর সিরে, বেশি পক পক করলে, বেশি পক পক করলে ফাটাই দিবি নাকটা, ফাটাই দিবি নাকটা। শুনেন, এর চেয়ে বেশি গান গাওয়া যাবে না, পরে দেখা যায় আমার নাকটাই ফাটাই দিব। দর্শক, এরকম শিল্পী যদি আপনাদের পাশে পান, অবশ্যই মেনশন করে আমাদের পেজে নিয়ে আসেন। তাদেরকে নিয়ে আমরা সাক্ষাৎকার করতে চাই, সাক্ষাৎকার দিতে চাই। আর কথা না বাড়িয়ে এখানেই বিদায় নিতে চাই। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো পর্ব নিয়ে। সেই প্রত্যাশায় এখনকার মতো বিদায়। আরো একবার আসসালামু আলাইকুম।